উরে বাবা রে, প্রিয়া আমার কমিউনিটিতে দেশে আর দেবশ্রী রে জয়লাপুই রে একেবারে ছারখার হয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, কমিউনিটিতে কারা কাকে দেয়, কারা দেয়? আমাকে নিয়ে যদি কেউ ভিডিও করে, তার ভিডিওটা যদি আমার ভালো লাগে, তাহলে তার ভিডিওটা আমি কমিউনিটিতে দিতে পারি, এবং সেই ভালো লাগার মধ্যে যদি সত্যতা থাকে। তা আমার বলা কথা প্রিয়ার ভালো লেগেছে, আমার কথায় যুক্তি আছে, সততা আছে, যার জন্য কমিউনিটিতে দিয়েছে। সেম করে দেবশ্রী। তোর এত জ্বলছে কেন? তোর এত জ্বলছে কেন? মনে পড়ে তোর প্রথম তোকে কে কমিউনিটি দিয়েছিল? তোরই। তারপরে দিয়েছে মন্দিরা, তারপরে দিয়েছে টিনু। তুইও তোকে নিয়ে যারা ভালো ভালো কথা বলে, তুই তাদের কমিউনিটিতে দিস। এটা নিয়ে জ্বালা পোড়ার কোনো তো ব্যাপার নেই। তুই যখন যাদের কমিউনিটিতে দিস, ওই আমরা তো বলতে যাই না হ্যাঁ ওকে কমিউনিটিতে, ওর ভিডিও দেখি না, আচ্ছা আমার ভিডিও যদি তুই না দেখিস, তাহলে আমি কি বললাম কি করে বুঝলি? আমি কিন্তু তোর ভিডিও দেখি, একদম এরকম করে দেখি, একদম চুলচেরা ভাবে দেখি, টানি না। কারণ তুই কি কি বলিস, কি কি বলতে পারিস, সেগুলো যদি আমি না শুনি ভালো করে, তাহলে তোর কথার উত্তর দেবো কি করে? একটা জায়গায় দেখ, তুই আমাকে হটাতে পারিস না একটা কারণে, তোর মুখের ভাষা খারাপ, আর আমি তোর ওই ভাষা খারাপের ভিডিওর উত্তর দিই আমার ভদ্র ভাষায়। তুই ইদানিং সাধু হয়েছিস, কিন্তু দেখ, মানুষকে ছোট করার যতগুলি পন্থা আছে সবগুলো তুই অ্যাপ্লাই করিস। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, খবর টবর ভালো তো? গুড মর্নিং সবাইকে। চাটা খেয়ে বসে যাও আমার ভিডিওটা দেখতে। তা আমাকে আর দেবশ্রীকে প্রিয়া কমিউনিটি দিয়েছে বলে শুটকি একেবারে চড়াম করে লাফাইতেছে। লাফায় কোনো কাজ হবে না। মানুষ তোকে চিনছে, আরো দাঁড়া, আরো কদিন যেতে দে। মানুষ তোর প্রত্যেকটা কুকর্মের সাক্ষী আছে। আজকে যারা নতুন তোর চ্যানেলে এসেছে, তারা হয়তো তোর অতীতটা জানে না। তোর অতীতটা যেদিন জানতে পারবে, সেদিন বুঝবি। তুই বলিস না প্রিয়া, মানে ওর ভিউয়ার্সরা সব ফাঁকা হয়ে যাবে, অমুকের ভিউয়ার্সরা ফাঁকা হয়ে যাবে, মন্দিরার ভিডিও কেউ দেখবে না, এর ভিডিও দেখবে না। হ্যাঁ, কারোর ভিডিও দেখবে না, দেখবে শুধু তোর সোনা বুনু, টিনু রানী, আর ও রানী বলা যাবে না, আমার ভিউয়ার্সরা রেখে যায়, টিনু আর তোর ভিডিও সবাই দেখবে, তাই তো? দুনিয়ায় আর কোনো ব্লগার কিংবা আর কোনো কন্ট্রোভার্সির ভিডিও কেউ দেখবে না। আচ্ছা প্রিয়া, তুমি তো বেশ ঠেটা। তোমাকে যারা বলছে যে টাকা ফেরত দাও, যাদের তুমি টাকা ফেরত দিচ্ছ, অবশ্যই স্ক্রিনশটগুলো সপ্তাহের শেষে একটা ভিডিওতে দেখিয়ে দেবে যে কারা কারা কোন শেষরা তোমার কাছে টাকা ফেরত চেয়েছে আর তুমি তাদের টাকা ফেরত দিয়েছো। এই শুটকি, তুই বলছিস কেন যে খুঁজা দেখে ফেরত দেবে? কেন ফেরত দেবে? কে নেবে ফেরত, কে না নেবে? আমার টাকা যদি প্রিয়া আমাকে ফেরত দেয়, আমি তো ঠাস করে গিয়ে প্রিয়ার গালে চড় মারবো। কারণ আমি প্রিয়াকে টাকা দিইনি, আমি টাকা দিয়েছি আয়ুষের ট্রিটমেন্টের জন্য। অতএব আমার ওই টাকাটা আশীর্বাদ হিসাবে আয়ুষের কাছে গেছে, সেই টাকা ফেরত দেওয়ার হিম্মত প্রিয়ার নেই, তাহলে আন্দাজে দিতে গেলে দেখা গেল আমার টাকাটাই ফেরত আসলো, তখন কি হবে? ছেড়ে দেবো প্রিয়াকে? আচ্ছা একটু বল তো, তুই কত দিয়েছিলি বল? তুই কি আদৌ দিয়েছিলি? যদি দিয়ে থাকিস, প্রিয়াকে দিতে হবে না। তুই এই আমাদের ওয়াইটিতে ভিডিওর মাধ্যমে কিংবা কমিউনিটি পোস্টের মাধ্যমে তুই যে টাকাটা দিয়েছিলি তার স্ক্রিনশটটা দে। প্রিয়া তোর টাকা ফেরত দেয় কি না দেয় আমি দেখে নিচ্ছি। প্রিয়া না দিলে আমি দিয়ে দেবো, সুদ সহ দিয়ে দেবো। খুব সত্যি দিয়েছিলি তো? আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুই টাকা দিয়েছিলি। তুই যদি টাকা দিয়ে থাকিস, প্রমাণটা দে। কারণ আমি দেখছি যারা প্রকৃতপক্ষে টাকা দিয়েছে, তারা কেউ বলছে না যে ওই টাকা আমাদের ফেরত দাও না। যারা টাকা দেয়নি, তারাই হাউ করে বলছে টাকা ফেরত। হ্যাঁ, টাকা ফেরত প্রিয়া দিয়ে দেয়া শুরু করেছে। তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা স্ক্রিনশট দেবে, তুমি তাদেরই টাকা ফেরত দেবে প্রিয়া। কারণ টাকা না দিয়ে অনেকে এই সুযোগে তোমার কাছ থেকে টাকা বাগিয়ে নিতে চেষ্টা করবে।
প্রিয়া ফ্রড, প্রিয়া টাকার হিসেব দিচ্ছে না, ছেলেকে সামনে দেখিয়ে টাকা ইনকাম করেছে, ওর সারা জীবন চলে যাবে। আচ্ছা, প্রিয়া বড্ড ভুল করেছিল, তার অ্যাকাউন্টের মেসেজ দেখিয়ে জনসমক্ষে বলে দিয়েছে তার 12 লাখ টাকা উঠেছে। বাবা, 12 লাখ টাকা! প্রিয়া কি 12 লাখ টাকা পাওয়ার যোগ্য? ওর তো যোগ্যতা নাই 12 লাখ টাকা পাওয়ার যোগ্য। প্রিয়া কবে নাকি 22 লাখ টাকার একটা ভিডিও করেছিল, সেটা নাকি ডিলিট করেছে। আমরা বিশ্বাস করবো কেন? প্রমাণ দে, প্রমাণ দে। ও যে 22 লাখ টাকা নিয়ে যে ভিডিওটা করেছে, সেই ভিডিওর শর্ট ভিডিও, সেটা এখনো তার চ্যানেলে জল করছে। সে বলেছিল হাতা খুন্তি নাড়িয়ে দেখিয়ে আমরা বছরে আমার মতো ব্লগার যদি 22 লাখ টাকা ইনকাম করতে পারে, তোমরা কেন পারবে না? মানুষকে উৎসাহ দিয়েছিল ইউটিউবে এসে ভিডিও করার জন্য। সেই প্রিয়া শর্টসে যাও, সেই ভিডিওটা আছে। তোকে কে এসে কোন আবাল সাবাল বলে দিছে যে 22 লাখ টাকার ভিডিও করে 20 মিনিট রেখেছিল, তারপরে ডিলিট হয়ে গেছে? ওইসব গল্প, ছেদা গল্প আমাদের কাছে দিস না, আমাদের কাছে দিস না। তোর ওই আতাল মাতালের গল্প আমাদের কাছে দিস না। প্রমাণ যদি দিতে পারিস তাহলে আমরা বিশ্বাস করবো। তাছাড়া তোর ওই ভেউ ফেউ করা কথা, প্লাস তোর ভিউয়ারদের কে কি বললো, সেসব কথায় জনগণ বিশ্বাস করবে না। আজকে দেখেছিস প্রিয়ার কমেন্ট বক্স? হ্যাঁ, খারাপ কমেন্ট তো থাকবেই, কারণ তোর পাঁচাটা যেগুলো, সেগুলোতে সে প্রিয়াকে একটুখানি খারাপ কথা বলে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কারণ তোরই তো শিষ্য। মানুষ সুস্থভাবে বাঁচুক, সুস্থভাবে থাকুক তুই চাস না। কোনো মানুষকে সুস্থভাবে তুই বাঁচতে দিবি না, বিশেষ করে বড় ব্লগারদের। প্রথমে তাদের চাটবি, প্রথমে তাদের ভালো বলবি, দিয়ে তাদের ভেতরে ঢুকবি, তাদের থেকে কথা বের করে নিবি, নিয়ে তারপরে আরম্ভ করবি তাকে নোংরাভাবে আক্রমণ করা। প্রিয়া মুটকি, তার গর্দান এরম হয়ে গেছে। আচ্ছা, বডি শেভিং কেন করছিস? তোকে শুটকি বলে কেন? তুই রোগা বলে। প্রিয়া কি এমন মোটা? প্রিয়া কি এমন মোটা? ওর ওই শরীর নিয়ে কাজকর্ম দিব্যি করে খাচ্ছে, কোনো অসুবিধা তো হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। আর প্রিয়ার মতো, প্রিয়ার থেকেও শরীর স্বাস্থ্য আলা বোন তোর ঘরে দুটো রয়েছে। অতএব প্রিয়াকে তুই মুটকি বলে উপহাস করিস না। হ্যাঁ, তুই যে শুটকি, তোকে সামনে থেকে যেটা দেখেছে অবশ্যই লোকে বলবে। আর একটা কথা বলি, প্রিয়ার কোনো কাজ নেই। ও প্রিয়া কেন স্ক্রিনশট চেয়েছে? খুঁজে খুঁজে টাকা ফেরত দে, তোর কি কাজ? প্রিয়ার কোনো কাজ নেই, প্রিয়ার কোনো কাজ নেই। তোর যত দুনিয়ার কাজ, একটা মাত্র বর, তাকে ডাল আলু ভাজা দিয়ে পাঠিয়ে দিস। পরে ভালো মন্দ রান্না করে তুই খাস, আর সেটা রেখে দিস, রাতে এসে খায়, পরের দিন সকালে নিয়ে যায়। আবার মাঝে মাঝে বরকে ডাল আলু সেদ্ধ দিয়ে খেতে দিয়ে নিজে দোকান থেকে ওই কি বলে বিরিয়ানি, কোনোদিন ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো এনে খাস। তোর গলাদি নামে স্বামী অফিসে ডাল আলু সিদ্ধ খাচ্ছে, আর তুই এনে বিরিয়ানি খাস। কোনো মেয়েরা পারে? আমি দেখিনি তো বিয়ের পরে কোনো মেয়ে এরকম করে। তোর যদি বিরিয়ানি খাওয়ার এত শখ, তুই রাতে অর্ডার করতে পারতিস, দিয়ে একসঙ্গে বসে খেতে পারতিস। কিংবা ছুটির দিনে, ছুটির দিনে তো তুই অর্ডার করিস না। প্রিয়া একটা জিনিস খেতে গেলে তার সন্তান আর তার স্বামীকে ছাড়া খেতে পারে না। এটা হচ্ছে সংসার। তুই কি সংসার করিস? তুই কি কাজ করিস? সারাদিনে তোর একটা বর, একটা শেরু। বরকে তুই থুড়ি বুড়ি যা করে দিস, আর আগের দিনের বাসিটা দিস, নিজে রসিয়ে কষিয়ে খাস। প্রিয়ার কি কাজ একটু বলি? সকালবেলা ঘুম থেকে ওঠা, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ভিডিও করা সারাদিন বসে। তোর মতোই বন্ধুরা এই দেখো মাছ রান্না করছি, এই দেখো ওই এক হাঁড়ি কড়াই খুন্তি আর মাছ, এছাড়া তো তোর দেখানোর কিছু নেই। আর প্রিয়ার ব্লগ ভিডিওগুলো দেখিস গিয়ে, সেখানে সে একজন ব্লগার। তুই তাদেরকে টেক্কা দেওয়ার চেষ্টা করিস, কোনো দিন পারবি না, কোনো দিন পারবি না। প্রিয়া পুজো দেয়, তারপরে একটা অসুস্থ ছেলের যত্ন, আত্মীয় সব কিছু আছে, তারপরে আছে তার বাবার বাড়ি, তার শ্বশুর বাড়ি, দুটো ফ্যামিলিকে অ্যাডজাস্ট করে নিয়ে সংসার করে ব্লগ করে শর্টগুলো দেখিস। প্রিয়ার মাথা থেকে যে শর্টের আইডিয়াগুলো বেরোয় দেখিস। অভিজিৎ, প্রিয়া আর আয়ুষ তো দুর্দান্ত শর্ট। ওদের তিনজনের মধ্যে সব থেকে অভিনয়টা আমাদের আয়ুষের ভালো হয়, দেখেছিস ওগুলো? ওর জন্য না ভাবনা চিন্তা করতে হয়। আমরা এই যে ক্যামেরা খুলে বসে গেলাম, একজনকে নিয়ে কথা বললাম, ব্যাস 10 মিনিট 20 মিনিট আনকাট
এডিট কিংবা আনকাট করে ভিডিওটা পাবলিক করে দিই আমরা, কিন্তু একজন ব্লগার মাথার ভেতর থেকে কন্টেন্ট বের করে সারাটা দিন যে যে কাজ করছে সেগুলো করে সব কিছু করে তারপরে আবার ওই ধরনের শর্ট করা, প্রিয়ার কোনো কাজ নাই, তাই না? তোর নাই কাজ, একটা বর দুটো শ্বশুর শাশুড়ি, সেটা নিয়ে খেতে পারলি না, একা একা থাকিস, একা একা থাকিস, লোকের পিন্ডি চটকে চটকে খাস। তুই বলতো তোর চ্যানেলে কি আছে? তোর চ্যানেলে কি আছে? কিছু আছে? কোনো ভালো কথা আছে? না, ভালো কথা নেই। আজকে তুই এস সরকার আর সীমাকে এক করে দিলি, এক করে দিলি। তুই তাদের থেকে আলাদা কিসের? তুই তাদের থেকে আলাদা কিসের? আমি তোকে নোংরা কথা কোনোদিন বলেছি? বলিনি। আমি তোকে বাবার সঙ্গে শোয়াইনি, আমি তোকে ভাগ্নের সঙ্গে কোনোদিন শোয়াইনি, বরঞ্চ আমি বলতাম যে না, ওর চরিত্রটা খারাপ না। কোনোদিন দিল্লি যাওয়া নিয়ে তোর নোংরা কথা আমি বলেছি? বলিনি। অথচ দেখ, আমি শুধু একটাই প্রশ্ন তুলেছিলাম যে কণিকা, যে ওই কণিকার মেয়ে আর উজ্জ্বলের মেয়ে, এটা অবৈধ সন্তান তুই বলেছিস। উজ্জ্বলকে ওই বাচ্চার বাবা বলে তুই স্বীকার করতে রাজি না। আমি তখন বলেছিলাম তুই কি, তুই কে? পিতৃ পরিচয় নেওয়ার অধিকার কার আছে? সন্তান কার? একমাত্র প্রশ্ন তুলতে পারে সন্তানের বাবা। তুই কে? তুই এমনকি তাদের ওই কি বলে, তুই উজ্জ্বল কণিকার ডিএনএ টেস্টের রিপোর্ট চেয়েছিস, ওই বাচ্চাটার ডিএনএ টেস্টের রিপোর্ট চেয়েছিস। কারা নেয় ডিএনএ টেস্টের রিপোর্ট? কোনো ক্রিমিনালকে ছেলে, কোনো বাবা যদি তার বাচ্চাকে অস্বীকার করতে রাজি, স্বীকার করতে রাজি না হয়, অস্বীকার করে, তখন কোর্টের মাধ্যমে তার ডিএনএ টেস্টের রিপোর্ট নেয়। কোনো সাধারণ মানুষ কোনো বাচ্চার ডিএনএ টেস্টের রিপোর্ট চাইতে পারে? এত ধৃষ্টতা তো! সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রতিবাদ করেছিলাম। অথচ তুই কি নোংরা ভাষাগুলো আমাকে দিয়েছিলি? কে দিয়েছিলি বল? আর একবার বল তুই কি কি বলেছিস আমাকে। আজকে তুই ভিডিও করে বলছিস, তুই, তোকে সবাই এই কথা বলে, তুই লোককে কি বলেছিস সেটা একবার বল না, মনে করে করে বল, মনে করে করে বল। তুই না বলেছিলি যে কণিকা চরিত্রহীন, কণিকার ননদরা চামড়ার ব্যবসা করে, কণিকার শাশুড়ি বুড়ো বয়সে ভীমরতি হয়ে তাকে উর্ফি জাবেদ এবং বানিয়ে দিয়ে লুঙ্গি দাদার সঙ্গে শুয়ে দিয়েছিলি, বিয়ে দিয়ে দিচ্ছিলি। মনে পড়ে এইসব কথা? মনে পড়ে না, সব ভুলে গেছিস, তাই না? তুই নাকি কোনো নোংরা কথা বলে কোনো ভিডিও করিস না, তোকে নাকি লোকে বাবার সঙ্গে শোয়ায়, তুই যে শাশুড়িকে জামাইয়ের সঙ্গে শুয়েছিস, মনে পড়ে তোর এইসব কথা? সব ভুলে গেছিস। আজকে অভিজিৎকে বলছিস আসামি, আর প্রিয়াকে বলছিস আসামির জেল ফেরত, আসামির বর। আসামি কথার মানেটাই তুই জানলি না, আসামি কথার মানেটাই জানলি না। কোর্ট থেকে যখন সাজাপ্রাপ্ত হয় তখন তাকে আসামি বলে। এখন অভিজিৎ বেকসুর খালাস পেয়েছে, তার বিরুদ্ধে মিথ্যে এলিগেশন আনা হয়েছিল তার ভাইয়ের, তাও কোনো নোংরামি নয়, ও নিজে কোনো নোংরামি করেনি, ওর ভাইয়ের বউ একজনকে ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, একজনকে ভালোবেসে, তাও কোনো স্বামীর ঘর ছেড়ে আসেনি। দেখ, অভিজিতের ভাই একজন কুমারী মেয়েকে ভালোবেসে, দুজনাই, এও বিয়ে করেনি, ও বিয়ে করেনি, অ্যাডাল্ট দুটো ছেলে মেয়ে ভালোবেসে পালিয়ে গিয়েছিল, বিয়ে করেছিল। মেয়েটা মুসলিম ঘরের ছিল, এটাই ছিল ওই কেসের কারণ। ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেছে। অভিজিৎ তখন ঝাড়গ্রাম না কোথায় চাকরি করে, কাজ করে, ওর নামে কেস দিয়ে ওকে থানায় ডাকা হয়েছিল, হাজিরা দিতে গিয়েছিল, হয়তো ধরেও নিয়ে গেছিল, কিন্তু সেখান থেকে, হ্যাঁ ধরেও নিয়ে গেছিল, সেখান থেকে সে বেকসুর খালাস পেয়েছে। তাহলে তুই কি করে বলিস যে আসামির বউ? আজকে যে কাজের জন্য অভিজিৎকে ধরে নিয়ে গেছিল, তার থেকে ঘোরতর অন্যায়কে তুই সাপোর্ট করছিস। আজকে টিনু কার সঙ্গে বেরিয়ে গেছে? কার সঙ্গে বেরিয়ে গেছে? এমন একটা চরিত্রহীন লুচ্চ লাফাঙ্গা ছেলের সঙ্গে। তুই একবারও সেটা বলিসনি। তুই বলেছিস ভালোবাসার স্বীকৃতি দিয়েছে, ফোকলা একটা ভালো ছেলে, তাকে আইডেন্টিফাই তুই করেছিস প্রথমে, তার ক্যারেক্টার সার্টিফিকেট তুই করেছিস প্রথমে, তুই বলেছিস ওরা লিভিংয়ে আছে। তাহলে কি করে তুই টিনুকে সাপোর্ট করতে পারলি যে পরকীয়া করে অন্য একটা পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে? কি করে পারলি? ওটা তো পরকীয়া নয়, স্বামীর ঘরে থেকে অন্য পুরুষের সঙ্গে সেক্সুয়ালি চ্যাটিং করা, ওটা পরকীয়া নয়। ওটা কি তাহলে বলতো? ওর নামটা কি? স্বামী ঘরে আছে, সন্তান আছে শ্বশুর বাড়ি থেকে, কোনো মেয়ে যদি ফোনে
সে চ্যাট করে তার পুরুষ বন্ধুর সঙ্গে, তাকে কি বলে একটু বলিস তো, কি বলে? আমরা তো জানি ওটাই পরকিয়া, ওটাই পরকিয়া। ফোনে সব কিছু ওরা করতো, ভিডিও কলিং করে। দীঘার ঘটনাগুলো বুনুর কাছে শুনিস না? বুনুর কাছে শুনিস যে দীঘায় কি কি ঘটেছিল? না 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 না, বলবে না, বলবে না, তোকে বলবে না। কারণ টিনু দীঘায় গিয়ে যখন ওর স্বামী আর সন্তান সমুদ্রে যেত, ও হোটেলের ভেতরে দরজা দিয়ে ফোকলার সঙ্গে কি কি করেছে তোকে অন্তত বলবে না, বিশ্বাস করে। কারণ ও জেনে গেছে তুই মন্দিরার সঙ্গে কি কি করেছিস। মন্দিরার অনেক গোপন কথা তোকে শেয়ার করেছিল, যে কথাও পৃথিবীর আর কাউকে শেয়ার করেনি। তোকে কত বড় বিশ্বাস করেছিল, কত বড় বিশ্বাস করেছিল, সেই কথা তুই সর্বসমক্ষে বলে দিয়েছিস। তার কল রেকর্ডগুলো আস্তে আস্তে ফাঁস করেছিস, দেখেছিস। আজকের ভিডিওতে মন্দিরা বলেছে আমার শ্বশুর বাড়ির লোকজন বাদ দিয়ে আমার আর পৃথিবীতে কেউ নেই। কথাটা কোথা দিয়ে বলেছে বুঝিস? তোকে নিজের মায়ের থেকে বেশি বিশ্বাস করেছিল, ওর মাকেও বিশ্বাস করেনি, তোকে বিশ্বাস করেছিল। তোকে বিশ্বাস করে যে কথাগুলো বলেছিল ও পৃথিবীর কাউকে আর বিশ্বাস করেনি এই কথাগুলো বলতে। অথচ সেই বিশ্বাসের মুখে তুই কিভাবে যে জল ঢেলে দিয়েছিস সেটা একমাত্র মন্দিরা জানে, আর তুই জানিস, আর ঈশ্বর জানে। ওর বিশ্বাসটা ভেঙে দিয়েছিস। জীবনে আর কাউকে হয়তো ও নতুন করে বিশ্বাস করতে পারবে না, পারবে না। যার জন্য আজকের ব্লগে সে এই কথাটা বলেছে যে পৃথিবীতে আমার কেউ নেই। কেন বলেছে বুঝিস কথাটা? তোর এক কাজ করেছিস আর তুই যেসব কথা শুনেছিস মানুষের কাছ থেকে, এগুলো তোর প্রাপ্য, এগুলো তোর প্রাপ্য। মানুষ কেন তোকে এত কথা বলে? কেন বলে? আর কাউকে তো বলে না, তোকে কেন বলে? আজকে প্রিয়াও তোকে একটা সম্মানের জায়গা দিয়েছিল, গানটা রেকর্ড করে তোকে পাঠিয়েছিল, সম্মান দিয়েছিস তার। আর নেগেটিভ ভিডিও তো, ভুল ভিডিও তো অনেকেই করতে পারে। আজকে তুই মানুষকে লেলিয়ে দিচ্ছিস ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করতে, নোংরা কমেন্ট করতে। তোর যে কোন দিন আসবে তুই অপেক্ষা কর, তুই শুধু অপেক্ষা কর। তুই লোককে ভয় দেখাস, তুই লোককে ভয় দেখাস, তোর লোককে ভয় দেখাতে হবে না। যদি অন্যায় না করি, কেউ যদি অন্যায় না করে তার কোনো শাস্তি হবে না, কোনো শাস্তি হবে না। পাপ করিনি কোনো, ভিডিও দেখে ভিডিও করি, এমন কোনো কথা বলি না যেটা ভিডিওয়ে দেখা যায় না। তোর কথাগুলোর উত্তর দিই। অতএব ভয় দেখিয়ে কাউকে লাভ নেই, বুঝতে পারলি? আজকে প্রিয়া কি করেছে? প্রিয়া যখন পুনে থেকে আসছে তখন যে ভিডিওটা দেখালো, সেই ভিডিওতেও ভয় জবাব দিয়েছে। ঠিক আছে, এক্সট্রা করে আলাদা করে ওর কোনো ভিডিওর মধ্যে বলতে হয়নি। তবে একটা প্রশ্ন উত্তর সে দিয়েছে। অনেকে তাকে কমেন্ট করে বলেছে যে তুমি ওখানে বসে ইঞ্জেকশনটা দিয়ে আসলে না কেন? ওখানে বসে ইঞ্জেকশনটা দিয়ে আসলে না কেন? কারণ এই ইঞ্জেকশনের কোনো সাইড ইফেক্ট হয় কি না হয় সেটা পাবলিক জানতো না, তাই বলেছে। প্রিয়া উত্তর দিয়ে দিয়েছে যে কেন দিয়ে আসেনি তার তো কারণ আছে। প্রায় 1,20,000 টাকার ওষুধ এনেছে। তাহলে সে যদি জেনে বুঝে ইঞ্জেকশনটা বাড়ি থেকে দিতে হবে এটা না জানতো, তাহলে সে এত টাকার ওষুধগুলো এনে তো ফেলে দিতে হতো। তাকে ডাক্তার সেইভাবেই বলে দিয়েছে যে ইঞ্জেকশনটা পুশ করতে হলে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। সেটা শারীরিক নিয়ম, খাবার দাবারের নিয়ম, চলাফেরা, এগুলো মানতে হবে। বাইরের কোনো খাবার খাওয়া যাবে না, বাইরের কোনো খাবার খাওয়া যাবে না। তারপরে এক্সারসাইজ করতে হবে, সূর্য প্রণাম, বিশেষ করে সকালে উঠে সূর্য প্রণাম। জার্নি করা যাবে না। এতগুলো নিয়ম মেনে কি করে ভেঙে সে কি করে সেখানে ইঞ্জেকশন দেবে? আর ডাক্তার তো সেখানে ইঞ্জেকশন দেবে না। সেই জন্যই তো সে বলে দিয়েছে, সে বলে দিয়েছে যে আমি এখানে ইঞ্জেকশন নিয়ে এসেছি ডাক্তারের পরামর্শ মতো। 100 বার সে কথার মধ্যে তো সে কিছু বলেনি। সে বলেছে যারা বারবার আমাকে অপমান করছো যে ব্যাগ কিনেছে ওই টাকায়, হ্যান্ড করছে ওই টাকায়, প্লেন এসছে ওই টাকা, তখন সে বলেছে যে ওই টাকায় আমি হাত দিইনি, আমার নিজের টাকায় আমি আমার ছেলের ট্রিটমেন্ট করেছি। হ্যাঁ, বিএমটি করার জন্য হাত পেতেছিল, বিএমটির টাকা জোগাড় হয়নি, সে কি করে বিএমটি করবে? এখানে অন্যায় কিসের? আজকে যদি বিএমটির জন্য যে টাকা উঠেছে সেই টাকা তো সে এই চিকিৎসায় খরচ করা উচিত তার, কারণ তার ছেলের চিকিৎসার জন্য টাকা দিয়েছে। তবু সে বলেছে না, আমার ক্ষমতা আছে, আমি খেপে খেপে টাকা বের করতে পারবো, একসঙ্গে 50 লাখ টাকা আমি বের করার ক্ষমতা আমার নেই। সেই জন্য বলেছে আমি বিএমটি করবো না। কেন করতে যাবে?
পারবে না যখন করবে কেন? মাঝপথে যদি কিছু হয় দায় কে নেবে? আর যে ট্রিটমেন্টটা করছে এটা রক্ত দেওয়াটা বন্ধ হবে, ইঞ্জেকশনের মাধ্যমে রক্তটা তৈরি হবে শরীরে। কি ভুল করেছে সে? যে জিনিস পারবে না সেই জিনিসে কেন ঝাঁপ দেবে? সে তো বলেই দিয়েছে। আর তার ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা, 5 লাখ টাকা, তার তো 5 লাখ টাকা বলেছে। তুই দিল্লি থেকে কি চিকিৎসা করেছিস? তুই বলেছিলি তোর 1 টাকাও নাই। কণিকার পরিবারের সবাইকে বেচে বেচে যে এত টাকা জোগাড় করলি, কোথায় গেল? তুই তো মিথ্যে বলেছিলি যে আমার অ্যাকাউন্টে 1 টাকাও নেই। তুই তো বলেছিলি। প্রিয়া তাও 5 লাখ টাকা সংসার চালিয়ে, তোর তো সংসার চালাতে হয় না, তোর বর তোর সংসার চালায়, তোর ঘর ভাড়া দিতে হয় না, তোর বাজার করতে হয় না, ওই নিজে একটু গেলার জন্য আর একটু ওই সব কি হাবিজাবি পোশাক আশাক পরিস, আর ওই 5 টাকার পন্সের থেকে বড় একটা ডাব্বা কিনেছিস, এটাই তোর খরচ। তাহলে তোর টাকাগুলো কোথায় গেল? পাবলিক একটু জবাব দিস তো, যে তুই যে কণিকাদের পিন্ডি চটকে চটকে এত টাকার রোজগার করলি, ওই দিল্লি 2বার 3বার গেলি, শেষ হয়ে গেল। তাহলে তুই যখন কাউকে কোনো জবাব দিতে পারিস না, হিসাব দিতে পারিস না, তাহলে লোককে বলিস কেন? এই কথাটা তোর বলার অধিকার থাকতো যদি তুই কিউআর কোড না দিয়ে টাকা না নিতিস। তুই করেছিস ভিক্ষা, তুই আরেকজনকে ভিখারি বলছিস। হ্যাঁ, তোর হয়তো কম উঠেছিল, প্রিয়ার ছেলের জন্য হয়তো বেশি উঠেছে। কাজটা তো একই। চোরকে কেউ ভালো বলে, ডাকাতকে খারাপ বলে না। চুরি দুটোই চুরি, ডাকাতরাও চুরি করে, চোররাও চুরি করে। তাহলে তুই কিউআর কোড দিয়ে তুই টাকা নিলি, সেই টাকার একটা হিসেব কোথাও দিলি না। তুই বললি আমার হিসেব আমার প্রতিপক্ষ দিয়ে দিয়েছে। কি করে দিয়েছে? তুই যে আপিল করেছিস সুপ্রিম কোর্টে, যে তোর কেসটা কলকাতায় আনার জন্য, লোকালে আনার জন্য কত টাকা খরচ হয়েছে হিসেবটা দে। উকিল কত নিয়েছে? তারপরে তো তোর নাকি একজন আছে উকিল, সে নাকি তোর পয়সা নেয় না, তোকে ভালোবাসে। তাহলে কত টাকা খরচ হয়েছে উকিলকে ওই এক কেস ট্রান্সফার করার জন্য? কত? 10,000, 20,000, 25,000? কত উঠেছে তোর কয় লাখ উঠেছে? তোর তো মনে হয় 12 লাখের বেশি উঠেছে, তোর তো 25 লাখ উঠেছে। তুই প্রমাণ কর তোর কত উঠেছে। আমরা বলবো তোর 25 লাখ উঠেছে, সেখানে তো প্রিয়ার মাত্র 12,36,000 উঠেছে, তোর উঠেছে 25 লাখ। তুই হিসেব দে। সেই টাকা দিয়ে এখন গন্ডে পিণ্ডে গিলছিস, ভালো মন্দ গিলছিস। সোফা কিনবি, ম্যান্ডির কাছে সোফা চেয়েছি, দেবে। সোফা তোর একেবারে জাগা মতো ঢুকিয়ে দেবে, বুঝতে পারলি? যারা প্রিয়ার ভিউয়ার্স আছো, আমার ভিউয়ার্স আছো, সবাই গিয়ে ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছো। ওর 25 লাখ তোলার টাকা ও কোথায় খরচ করলো তার হিসেবটা আগে দিক, তারপরে প্রিয়া হিসেব দেবে। ও আগে ওর ব্যাংক ডিটেলসটা দেখাক। এই কথা বলে সঞ্জয় গলা ফাটিয়ে চিৎকার করেছে, কোনোদিন তার উত্তর দেয়নি। দেবে কি? দেয়ার নেই তো। ও অ্যাকচুয়ালি 25 লাখ টাকা ঝেপে দিয়েছে। সবাই ভেবেছিল কণিকা ওর যে ক্ষতিপূরণ দাবি করেছিল সেই টাকার জন্য ও টাকা তুলেছিল। ও তখন বলেনি উকিলের খরচা, ও বলেছিল আমাকে লড়াই করতে হবে, আমার চ্যানেল শেষ হয়ে যাবে, আমি টাকা কোথায় পাবো, আমাকে বাঁচতে হবে, তোমরা টাকা দাও। ও 25 লাখ টাকা তুলেছিল, সেই টাকার হিসেব দে। তো বন্ধুরা সবাই গিয়ে তোমরা ওকে কমেন্ট করো, তোর 25 লাখ টাকার হিসেব আগে দে। তো চলো আজকে এইটুকু রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। ঝড় বৃষ্টি আসছে, এক্ষুনি হয়তো কারেন্ট অফ হয়ে যাবে, ইনভার্টার আছে কিন্তু তবুও। চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য।